3 মার্চ রোববার রাত 8টায় খালেদ মদিনা চেয়ার স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওবায়দুল কাদেরকে এখনই সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না, অবস্থা শঙ্কাজনক বলছেন চিকিৎসকেরা। জামিন পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিব, বিনা অপরাধে জেল খাটানোর অভিযোগ। পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরাতে টাস্কফোর্সের অভিযান, আবারও ব্যবসায়ীদের বাধা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাটে 3টি ব্লকের একটি অপসারণ করা হয়েছে। তার অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ কর, এই মুহূর্তে আপনি শাহবাগে আছেন, বিএসএম হাসপাতালের সামনে। সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক দল এসছেন তাদের কেন ডাকা হয়েছে, এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনাদের কিছু জানিয়েছেন কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আমি এই প্রশ্নটি করেছিলাম। তিনি উত্তর দিয়েছেন যে সিঙ্গাপুর থেকে যে প্রতিনিধি দল আসবে সেটি পুরোটাই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আওয়ামী লীগের তত্ত্বাবধানে হচ্ছে। এই বিষয়টি তাদের কাছে আসলে এটি তাদের এখতিয়ারের বহির্ভূত। এটি যেহেতু রোগীর আত্মীয় স্বজন এবং তার রাজনৈতিক দলের তার সহকর্মীরা এই বিষয়টি তদারকি করছে, সুতরাং সেই বিষয়টি তারাই জানেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। তারা যতটুকু জানিয়েছেন যে এটি তার পরিবার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সেই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং তারা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে। সেখান থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানে এসেছেন এবং তারা 7:30টার সময় ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছেন। কিছুক্ষণ আগে তারা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং এখন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসকদের বৈঠক হবে এবং সেই বৈঠকে চূড়ান্ত হবে যে তার শারীরিক বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যাবে কি যাবে না। অনিমেষ, আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন এই ব্রিফ করা হচ্ছে ওবায়দুল কাদেরের খোলা হয়েছে, তা বলা হয়েছে যে যারা এখানে দর্শন করতে আসছেন তারা তাদের নামটি লিখে যান, এখান থেকে চলে যান। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তেই কিন্তু নেতাকর্মীরা এসে একেবারে ডি ব্লকের সামনে এখানে ভিড় করছেন। কিছুক্ষণ আগে পুলিশও হুইসেল বাজিয়ে তাদেরকে সরিয়ে দেবার এখান থেকে চেষ্টা করছেন। এই অবস্থার মধ্যে দিয়ে এখানে আছেন অতি উৎসাহী কিছু মানুষজন এখানে এসেছেন, আবার কিছু আবেগী মানুষজন এখানে এসেছেন। অনিমেষ, আপনাদের তথ্য পেতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে কিনা সেটি জানতে চাচ্ছিলাম। গুজব ছড়িয়েছে, আজকে মানুষের মুখে মুখে গুজব ছড়িয়েছে সামাজিক গণমাধ্যমগুলিতে। 6টার সময় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এই হাসপাতালের ভিসি কনককান্তি বড়ুয়া, তিনি আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আমরা যেন একটু তাদেরকেও কাজ করার সুযোগ দিই। আমরা বিভিন্ন সময় তাদের ডাক্তারদের ফোন করছিলাম, অনেকের ফোন তিনি ধরতে পেরেছেন, অনেকের ফোন ধরতে পারেনি, অনেকের ফোন ধরে তিনি তাদের সঙ্গে একটু রূঢ় স্বরে কথা বলেছেন। এইসব প্রসঙ্গে কনককান্তি বড়ুয়া বলছিলেন। তখন আমি প্রস্তাব করেছিলাম যে তারা যদি আমাদের 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর একটি আনুষ্ঠানিক ব্রিফিং করে তাহলে সেই সংকটটা বোধহয় হয় না। তখন তিনি বলছিলেন যে তখন 6টা বাজে, তারা তখনও দুপুরের খাবার খাননি। একটু থিতু হবার পর তারা 6টার সময় এসে আমাদের সঙ্গে সংবাদ সম্মেলন করলেন, এরপর তারা অন্য কাজকর্ম করবেন। এই ফাঁকে একটু জানিয়ে রেখে খালেদ, এর মধ্য দিয়ে আমাদের প্রত্যেকেরই বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ অথবা ডাক্তার যারা কার্ডিয়াক ডাক্তার ভেতরে আছেন তাদের 2-1জনের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আমরা টাইম টু টাইম ফোনে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি, তবে কিছু বিভ্রান্তি, কিছু গুজব কিন্তু চারিদিকে ছড়াচ্ছে। কিছু সাংবাদিক তার নিজের অনেক ধরনের সোর্স আছে সেটি ব্যবহার করে বলবার চেষ্টা করছেন দুপুর থেকে যে ওবায়দুল কাদের আর নেই। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে ক্রস চেক যখন করেছি তখন দেখেছি যে যখন তারা বলতে চেয়েছেন যে ওবায়দুল কাদের আর নেই, সেই সময়টা ছিল তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। যেমন দুপুর 12টা থেকে 2:30, 3টা পর্যন্ত তার অবস্থা আসলেই খুব সংকটপূর্ণ ছিল। 3টার পর থেকে তার অবস্থা একটু ভালো হতে থাকে, তিনি একটু রেসপন্স করা শুরু করেন। আমি কার্ডিয়াক ডাক্তার একজন রাজীব দাস, তার কাছে জানতে চেয়েছিলাম যে তার আগে হার্টের কোনো সমস্যা ছিল কিনা। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন, এই কারণে স্প্লিন্টারের কারণে তার শরীরে নানা ধরনের সমস্যা হতো। সেই কারণে তিনি মাঝে মাঝে থেরাপি নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসতেন, কিন্তু তার হার্টের কোনো হিস্ট্রি নেই, অর্থাৎ এর আগে তিনি হার্টের কখনো পরীক্ষা করাননি অথবা সেই বিষয়ে খুব বেশি নজর দেননি।
আজকেই তীব্র সংকটে পড়ে তিনি এই হাসপাতালে 7টার দিকে এসে ভর্তি হয়েছেন এবং তখনই তার হার্টের ব্লক ধরা পড়ে এবং একটিতে শতভাগ ব্লক ধরা পড়েছে, বাকি দুটির অবস্থাও সংকটপূর্ণ। অনিমেষ, আজকে যে বিষয়টি নিয়ে আরেকটি অন্য পরিপ্রেক্ষিতে যে আলাপটি হয়েছে, সেই আলাপটি হচ্ছে এরকম যে ক্রিটিক্যালি তিনি আসলে ক্রিটিক্যালি অসুস্থ ছিলেন, কিন্তু কথা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়েও কি আসলে ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্তটাই একমাত্র সিদ্ধান্ত, নাকি আমাদের দেশে এরকম ক্রিটিক্যাল রোগের চিকিৎসা আছে? এই ব্যাপারে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা আপনাদের কিছু বলেছেন কিনা? কারণ আমরা তো মনে করি যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল আমাদের সর্বোচ্চ চিকিৎসার জায়গা। আনুষ্ঠানিক যে ব্রিফিংটা সন্ধ্যা 6টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ করেছে, আমরা এই প্রশ্নটা করেছিলাম যে ওবায়দুল কাদের যেই রকম ক্রিটিক্যাল অবস্থায় এসেছে, বাংলাদেশের কি সেই সক্ষমতা আছে কিনা এই রকম ক্রিটিক্যাল পেশেন্টের টেক কেয়ার করার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সেটি সকাল থেকেই তো আমরা দেখেছি। তারা আমাদেরকে বলছিলেন যে তিনি যখন আসেন সকালে, তখন তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, অর্থাৎ তার হার্ট প্রায় কাজ করছিলই না, হার্ট বিট প্রায় বন্ধ ছিল। সেই অবস্থার মধ্যে তারা তাৎক্ষণিকভাবে তাকে সেই হার্ট সচল করেছেন। সেখানে কৃত্রিমভাবে তার হার্টের যন্ত্র দিয়ে সেটি চালানো হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। তারা বলছেন যে সেই সক্ষমতা তাদের আছে। এইভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তাদের পরিবার এবং তাদের রাজনৈতিক সহকর্মীরা তারা চেয়েছেন যে যেন কোনোভাবেই তিনি আসলে যে কোনো মূল্যেই হোক তাকে যেন বাঁচানো যায়, সেই জন্যই তারা বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সিঙ্গাপুরেও তারা যোগাযোগ করেছেন। এই কারণে সিঙ্গাপুরের ডাক্তার দলকে তার পরিবার এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই ডেকে আনা হয়েছে ঢাকায়। তারা এখন দুই দল ডাক্তার বসে তারা সিদ্ধান্ত নেবেন আসলে কি করা যায়, এই চিকিৎসাটা বাংলাদেশেই সম্ভব নাকি এই মুহূর্তে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে, সেটি আসলে ভেবে দেখার পর। তবে বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তাররা বলছেন যে এই চিকিৎসা, তাদের সঙ্গে ব্রিফিং আমরা কথা শুনে যা বুঝেছি, তারা তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন এবং তারা সফল হয়েছেন, তারা সেই দাবিটি করছেন। অনিমেষ, মহামান্য রাষ্ট্রপতি আজকে দেখতে এসেছিলেন জনাব ওবায়দুল কাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীও এসেছিলেন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের সঙ্গেই যেহেতু তাদের নিজস্ব সিকিউরিটি সার্ভিস এবং এসএসএফ অবশ্যই থাকেন, সেটি আসলে চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করলো কিনা, সেটি আসলে কোনো প্রয়োজন ছিল কিনা, সেই ব্যাপারে চিকিৎসকরা কিছু জানালেন কিনা? কারণ মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনই জনাব ওবায়দুল কাদেরকে অনেক স্নেহ করেন, অনেক ঘনিষ্ঠ তারা, তাদের মানবিক জায়গা থেকেও তারা তাদেরকে দেখতে আসবেন, কিন্তু চিকিৎসার এই পর্যায়ে তাদের দুজনের আশা আসলে চিকিৎসাকে একটু হলেও ব্যাহত করলো কিনা? আসলে প্রধানমন্ত্রী আজকে রাজশাহীতে একটি অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকে তিনি তার অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় চলে এসেছেন এবং যেই গুজবগুলি, যেই কথাগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তারা আসলে সেই কারণেই বোধহয় আর একটু তড়িঘড়ি করে এখানে এসেছেন সবশেষ অবস্থা দেখবার জন্য এবং ডাক্তাররা তাদেরকে সেটি ব্রিফ করেছে। তবে স্বভাবতই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসলে তাদের সিকিউরিটির কারণে কয়েকটি গেট কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, সেখানে কিছু রোগীদেরও কিছু অসুবিধা হয়েছে, সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে। তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে ক্রিটিক্যালি পেশেন্টদের সেখানে পুলিশ অথবা এসএসএফ কোনো রোগী দেখলে পরে তাদেরকে তাদের জায়গায় তারাই নিয়ে গেছে তাদের তত্ত্বাবধানে, কিন্তু সাধারণ মানুষদের তারা আটকে দিয়েছেন। রোগী এবং চিকিৎসক তারা পুলিশি প্রহরায় এক ব্লক থেকে আরেক ব্লকে যেতে পেরেছেন যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও দেখতে এসেছিল সেই সময়ে। অর্থাৎ রোগীদের জন্য সেইটি স্যাক্রিফাইস করা হয়েছে এবং ডাক্তারদের জন্য সেই ব্যবস্থাটি করা ছিল। ওবায়দুল কাদের এখন বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে জায়গায় আছেন, সেই জায়গার যারা অন্য রোগীরা আছেন তাদেরকে কি সরানো হয়েছে, তাদেরকে কি স্থানান্তরিত করেছে, তাদের চিকিৎসা কি ইয়ে করা হয়েছে, নাকি তাদের চিকিৎসাও পাশাপাশি চলছে? তাদের চিকিৎসাও পাশাপাশি চলছে, তবে অন্য রোগীদের যাতায়াতে, রোগীদের যে অ্যাটেন্ডেন্ট তাদের যাতায়াতে একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে এসে ওবায়দুল কাদেরের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই ভিড় করে আছেন ডি ব্লকের সামনে। সেখানে একদিকে যেমন গণমাধ্যমের ভিড় আছে, দলীয় নেতাকর্মীদের ভিড় আছে, এই ভিড়টি ঠেলেই তাদের ভেতরে ঢুকতে হচ্ছে। সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকেও কিছুক্ষণ পরপর এই ভিড় থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও
এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনও এসে তাদেরকে বলেছেন যে তারা যেন এখানে অহেতুক ভিড় না করে, কিন্তু তারপরেও কিন্তু প্রতিনিয়ত ভিড়টি করছেন এবং সাধারণ রোগীদের যারা দর্শনার্থী আছেন চিকিৎসকদেরও কিছুটা সমস্যা হচ্ছে সেই কারণে। তবে যারা রোগীদের চিকিৎসা চলছে তারা তাদের স্ব জায়গাতেই আছেন। একজন চিকিৎসক আমাকে বলছিলেন যে এর জন্যই তারা মানে কোনো হাই প্রোফাইল রাজনীতিবিদদেরকে সেই হাসপাতালে চিকিৎসা দিতে তারা একরকম, নাম প্রকাশে অনিচ্ছুক অবশ্যই, একরকম অপছন্দ করেন। এটি আমাদের যারা ভিড় করেন বা যারা থাকেন তারা এটি আসলে বুঝতে পারেন কিনা, কারণ তিনি এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বা সেতুমন্ত্রী হিসাবে না, তিনি একজন রোগী হিসেবে এখানে চিকিৎসা নিচ্ছেন। তার অধিকার এবং অন্যান্য রোগীদের অধিকার নিশ্চিত করার জন্যই এখানে আসলে ভিড় থেকে মুক্ত হওয়া দরকার। খালেদ, এখানে যেমন ভিড় করার মধ্যে কিন্তু কয়েক দল আছে। এক দল আছে যে তারা আসলে তার প্রতি সমবেদনা দেখিয়ে এসছেন, আরেক দল আছে যারা এখানে টেলিভিশনগুলি প্রতিনিয়ত লাইভ দেখাচ্ছে, এই লাইভে তার চেহারাটি দেখে ভবিষ্যতের কোনো একটি সুবিধা পাওয়ার জন্য তারা এখানে এসেছেন। অনেকে কোনো কিছু বুঝে বা না বুঝেও এখানে দাঁড়িয়ে আছেন, নানা ধরনের মানুষ এখানে আছেন। তবে প্রধানমন্ত্রীর কে কোট করে বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি কনককান্তি বড়ুয়া তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তিনি বলেছেন যে মানে মন্ত্রী পর্যায়ের কেউ আসলেও তাদেরকেও যেন আইসিইউতে ভিতরে নিয়ে যাওয়া না হয়, এইরকম নির্দেশনায় প্রধানমন্ত্রী দিয়ে গেছেন। অনিমেষ, আপনাকে অনেক ধন্যবাদ। অনিমেষ করকে শুনছি। এদিকে বিনা অপরাধে জেল খাটানোর অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এহসান হাবিব জামিনে ছাড়া পেয়েছেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমরা জানতে চাইবো যে 19 ফেব্রুয়ারি এহসান হাবিবকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আজ সে জামিনে মুক্তি পেয়েছে বলে আমরা সর্বশেষ জেনেছি। বলা হচ্ছে যে 19 ফেব্রুয়ারি পর প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, একজন সহকারী প্রক্টরের সামনে থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেটির খোলাচিঠি থেকে আমরা এটাও জানতে পারছি যে অনেকবারই চেষ্টা করা হয়েছিল প্রক্টরের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু প্রক্টর ফোন ধরেননি। আপনি এই বিষয়টি স্যার জানেন কিনা, জানলে আপনি সেই প্রক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, এবং আপনার একজন ছাত্র বিনা অপরাধে জেল খাটছে, চিঠি লিখছে যে বার হয়ে আসলে সে সুইসাইড করবে মা এবং বোনকে নিয়ে, বিষয়টি আপনার কেমন লাগছে? প্রথমত প্রক্টরের সামনে থেকে গ্রেপ্তার করেছে, তারপরে বারবার যোগাযোগ করা হয়েছে, এগুলো খুব বিভ্রান্তিকর তথ্য। এই পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করেনি। আমিও আপনার মতো বা অন্যদের মতো ফেসবুকে এই জিনিসটা আমি প্রথম দেখি। কেউ তার বন্ধু বান্ধব তার বিভাগ থেকে অথবা কেউ একজনও যোগাযোগ করেনি। কারণ আপনি জানেন গত মাসের শেষের দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের কয়েকটা গ্রুপে, বিরোধমান গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, তাদের মধ্যে মারামারি, এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। পরবর্তী পর্যায়ে ওই সংগঠনের কার্যক্রম বন্ধ করা হয়, স্থগিত করা হয় বা যেটাকে নিষিদ্ধ করা ইত্যাদি। পরবর্তী পর্যায়ে এটাকে প্রশমিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসলে কোনো মামলাও করিনি, কাউকে আজারও দেয়নি। এটা আসলে পুলিশেই একটা মামলা দেয় এবং পুলিশ এইরকম যারা মারামারির সাথে সংশ্লিষ্ট ছিল বা থাকতে পারে তাদেরকে গ্রেপ্তার করে। তখনও আমাদের নির্দেশনা ছিল যে কোনো নিরপরাধ ছেলে যেন হয়রানির শিকার না হয়, এবং দুই একজনের নাম যখন আসছিল তখনও প্রক্টর অফিস থেকে যোগাযোগ করা এই জিনিসটি জানানো হয় যে, এবং সেখানে দুই একজনকে ছেড়েও দেয়। আর আহসান হাবিব সুমন যে ছেলেটা, তার ব্যাপারটা কোনো তার কোনো কেউ একজন বন্ধু বান্ধব যদি থেকে থাকে, আমি দেখলাম তার মোটর সাইকেল আছে, তার মানে বন্ধু বান্ধবও আছে, কেউ এসে যে আমাকে বলবে যে এই ছেলেটা নিরপরাধ, এই কথাটা কেউ জানায়নি। আর আপনি জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে হল না থাকার কারণে সব ছেলেরাই বাইরে থাকে। আর এই ঘটনাটাও ঘটছে সন্ধ্যার পরে, কারণ 3:30 4টার পরে থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা থাকে। তো সেখানে প্রক্টর বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে, কয়েকজন আছে হয়তো। আর এর মধ্যে পুলিশের সামনে থেকে, প্রক্টরের সামনে থেকে ধরে নিয়ে গেছে। আমি এই ব্যাপারটাও আমি আপনার থেকে বা পত্রিকার থেকে দেখলাম। এই ব্যাপারেও কেউ কোনো প্রক্টরও কোনো কথা বলেনি জানি। তারপরে আমি যখন এটা ফেসবুকে দেখলাম, আমি চট্টগ্রাম ছিলাম, তখন তাৎক্ষণিকভাবে আমি এটা ব্যবস্থা গ্রহণ করছি এবং সেখানে প্রক্টর অফিস থেকেই উদ্যোগ নিয়ে চিঠি দিয়ে এবং সেটা তার আজকে জামিনের ব্যবস্থা করা হইল। আর ওই একই সময়ে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের যিনি প্রক্টর, উনি একজন মনোবিজ্ঞানী, তার ফাদার মারা যাওয়াতে সে আসলে যশোরে ছিলেন
এটা হয়তো একটু কমিউনিকেশনের প্রবলেম থাকতে পারে। আর আমি যেটা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি, পুলিশ যেন এই ধরনের কাজ যখন করে অবশ্যই এটা সতর্কতার সাথে করতে হবে এবং কখনো যেন আমাদের নিরপরাধ কোনো ছাত্র এইভাবে গ্রেপ্তার না হয়। শুধু ছাত্র না, আমি তো মনে করি দেশের একজন নাগরিকও বিনা অপরাধে বিনা কারণে জেলে থাকা উচিত না এক মুহূর্ত। তবে এই ছেলেটার ব্যাপারে আমি অত্যন্ত সহানুভূতিশীল। ইতিমধ্যে আমি আমাদের মনোবিজ্ঞানের যে শিক্ষকরা যারা কাউন্সিলিং করে, কারণ তার স্ট্যাটাসের মধ্যে যে ধরনের কথাগুলো আসছে এর মধ্যে আমার মনে হয় বিভিন্ন ধরনের হতাশাও কাজ করতে পারে। কারণ এরকম প্রফেসর মিজানুর রহমান, আমরা যে কথাগুলি শুনছি বা দেখছি বা তার চিঠিতে পড়েছি, তাতে দেখা যাচ্ছে যে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে ক্যাম্পাস থেকে এবং নতুন ভবনের যে আন্ডারগ্রাউন্ড গ্যারেজে তিনি বাইক রাখতে গিয়েছিলেন জনাব এহসান হাবিব, তার সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার, পুলিশ যদি ক্যাম্পাস থেকে কাউকে গ্রেপ্তার করে সেটি এবং সে যদি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়, পুলিশ সেটিকে আপনাকে জানানো বা প্রক্টরকে জানানো বা প্রশাসনকে জানানোর প্রয়োজন কেন অনুভব করলো না? মানে এটি কি মনে হয়, আপনাদের ইচ্ছা করে পুলিশ কেন অন্ধকারে রাখলো? আমাদের বিশ্ববিদ্যালয়টা এটা শতভাগ অনাবাসিক বিশ্ববিদ্যালয়। কোনদিন আবার শুনতে পাচ্ছেন, আমাদের বিশ্ববিদ্যালয়টা শতভাগ অনাবাসিক বিশ্ববিদ্যালয়ে কেউ আসলে থাকে না, কোনো ইভেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে থাকে না। অতএব তাৎক্ষণিকভাবে ঘটনাটা কার সামনে থেকে কে পুলিশকে নিয়ে গেল এটা জানার বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ নাই, বিশেষ করে সন্ধ্যার পরে যদি কাউকে গ্রেপ্তার করে, কারণ তখন বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছিলাম। তবে আমরা যেটা বলছিলাম যে পুলিশ তার মতো করে কাজ করে পুলিশের কাজও বাধাগ্রস্ত করার আমাদের ইচ্ছা ছিল না, কারণ সত্যি সত্যি কারণ 40-50 জনের মতন ছাত্র আহত হয়, তো ঘটনাটা তো কেউ না কেউ ঘটিয়েছে। আবার আমরা যদি বলি যে না, কাউকে গ্রেপ্তার করা যাবে না, তখন আপনি হয়তো বলতেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে হামলাকারীদের গ্রেপ্তারের নিষেধাজ্ঞা জারি করছে। সেজন্য আমাদের কথা ছিল কোন নিরপরাধ, কোন যে মোটেই সংশ্লিষ্ট না, সে যেন গ্রেপ্তারের ইয়েতে না হয়, সেটা নির্দেশনা ছিল। তারপরে আমি মনে করি এটা পুলিশ যে কাজটা করছে এটা মোটেই ভালো কাজ হয়নি এবং পরে পুলিশ নিজেও আজকে উদ্যোগী হয়ে তাকে জামিনের ব্যবস্থাতে পুলিশেরও সহযোগিতা ছিল। স্যার, আপনার কাছে কিরকম মনে হয় যে দুই গ্রুপ মারামারি করেছে, সেই দুই গ্রুপ পুলিশের হচ্ছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হচ্ছে না, সেই দুই গ্রুপের কাউকে গ্রেপ্তার না করে সে যেমন দাবি করছে, এহসান হাবিব যেমন দাবি করছেন যে তাকে আসলে বলির পাঠা বানানো হয়েছে, কারণ কোনো একটা গ্রেপ্তার বা কোনো একটা নাম দরকার ছিল পুলিশের এবং সেই জন্যই সেটি সে করেছে? না না, বিশ্ববিদ্যালয় থেকে কোনো এজার করা হয়নি। আর আপনি যেটা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসক চেনা, এটা ঠিক বলেন নাই। আমার 20,000 ছাত্র আমার পক্ষে চেনা সম্ভব না। একটা শত শত ছেলে মিলে যখন ধাওয়া পাল্টা ধাওয়া করছে, এর মধ্যে কে কে ধাওয়া পাল্টা ধাওয়া জড়িত ছিল অথবা আদৌ সংশ্লিষ্ট ছিল কিনা, এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একেবারে চোখের মধ্যে থাকা বা মানে অন্তর্দৃষ্টির মধ্যে থাকার কোনো সম্ভাবনা নেই। মানে স্যার, এটি বলা হচ্ছে যে ছাত্রলীগের নতুন কমিটি, পুরনো কমিটি, শাখা কমিটি এবং ছাত্রলীগের দুটি বিবদমান গ্রুপের মধ্যেই আসলে এই সংঘর্ষের কারণে ঘটনাটি ঘটছে, এরকমটি দাবি করা হচ্ছে। সেই জন্য আসলে পুলিশ তাদেরকে না ঘাটিয়ে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্যার দায়ী করছি না, মানে কথাগুলি যেভাবে আসছে সেটা সেভাবে বলছি যে পুলিশ তাদেরকে না ঘাটিয়ে একজন যিনি নিরপরাধ তাকে আসলে স্কেপগোট করার একটি চেষ্টা তাদের মধ্যে ছিল। না, আপনার এই তথ্যটিও সঠিক না, এই তথ্যটি সঠিক না। ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট একেবারে প্রত্যক্ষভাবে জড়িত এরকম কয়েকজনও গ্রেপ্তার করা হয়েছে, যারা মারামারির সাথে সংশ্লিষ্ট ছিল, একদম যাদেরকে আগের থেকে কিছু কিছু দাঙ্গা হাঙ্গামার সংশ্লিষ্ট ছিল, এরকম অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। অতএব পুলিশ এটা পুলিশের ভুল, অথবা পুলিশ এটা আরো সাবধান হওয়া উচিত ছিল, কারণ এই পক্ষ একটা না, 3-4টা ছিল। আপনি দুই পক্ষ বলছেন না, ওখানে পক্ষ আরো অনেকগুলো ছিল এবং সেই পক্ষের মধ্যে কে কোথায় ছিল না ছিল এগুলো এটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়ে সারাদিন যেখানে ছাত্ররা আসা যাওয়া করতেছে, এর মধ্যে চিহ্নিত করা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে ওই পরিমাণ সক্ষমতা নাই। এটা পুলিশেরই দায়িত্ব এবং পুলিশ যদি ভুল করে থাকে এটা পুলিশের এই ব্যাপারে সতর্ক হতে বলতে পারবো। আর আমি এই ছেলেকে আমি দেখি কালকেই, যদি সে আমার সাথে দেখা হয়, আমি তার মানসিক অবস্থাটা যে সৃষ্টি হলো এবং তার সে যে ট্রমার মধ্যে আছে এটা থেকে উত্তরণের জন্য যে ধরনের মানসিক সাপোর্ট দেওয়ার দরকার বা কাউন্সেলিং করার দরকার, সেই ব্যবস্থাটা ইতিমধ্যে আমি গ্রহণ করেছি। আমাদের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকরা সেই ব্যবস্থাটা গ্রহণ করবেন তার জন্য। স্যার, তার বিরুদ্ধে তো মামলা হয়েছে, সেই মামলাটি তুলে নেওয়ার ব্যাপারে প্রশাসন কোনো সাহায্য করবে কিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন?
বা মামলাটি পরিচালনা করে? মামলাটি পুলিশের একটু আগেও আমার সাথে পুলিশের সাথে কথা হয়েছে। পুলিশ তার ব্যাপারে যে রিপোর্ট দিয়ে যে মামলাটি শেষ করার যে সিস্টেম আছে, যে এই ছেলেটি নেহাতি নির্ভর ছেলে, ভুলক্রমে সে ধরা পড়ছে বা সেটার সাথে সংশ্লিষ্ট ছিল না, এই ধরনের একটি রিপোর্ট কোতোয়ালি থানা থেকে দিয়ে দেওয়া হবে। দিলেই এই মামলাটি আর এগোবে না, এবং আর এই ব্যাপারে যদি আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা লাগে অতিরিক্ত, সেটা বিশ্ববিদ্যালয় থেকে করা হবে। প্রফেসর মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর অভিযান আজও বাধার মুখে পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন টাস্কফোর্স। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার শহীদনগরের রাজনারায়ণ রোডে অভিযান চালাতে গিয়ে অবৈধ রাসায়নিক প্লাস্টিক কারখানার বিরুদ্ধে বাধার মুখে পড়েছে টাস্কফোর্সের দল। আমরা সরেজমিনে আপনার প্রতিবেদন থেকে জানছি যে জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে ব্যবসায়ীরা আটকে রেখেছে। ব্যবসায়ীদের দাবিটা আসলে কি, তারা কি চান? পুরান ঢাকায় প্রায় 1000-এর মতো অবৈধ কারখানা আছে, যার মধ্যে 124টি মাত্র বৈধ, অর্থাৎ 1000 কারখানার মধ্যে 124টি বৈধ। 2010 সালের পরে এখানে কিন্তু নতুন করে আর কোনো কারখানা অনুমতি দেওয়া হয়নি। তো এই দীর্ঘদিন থেকে পুরান ঢাকায় যে রাসায়নিক কারখানা, বিভিন্ন প্লাস্টিকের কারখানা, গুদাম যেগুলো রয়েছে, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। পুরান ঢাকার যারা বাসিন্দা তারা বলছেন যে এটি তাদের রুজির ব্যাপার। যদিও সরকার টঙ্গী এবং শ্যামপুরে তাদেরকে স্থানান্তরের জন্য একটি জায়গা নির্ধারণ করে দিয়েছেন এবং সরকার পক্ষ থেকে সেখানে ব্যবস্থা করা হয়েছে। তো বাসিন্দারা বলছেন যে এখানে যাওয়ার পরে তাদের ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা লসের মুখোমুখি হবেন। ফলে তারা চাচ্ছেন যে আশপাশে কোথাও যদি তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করা যায়, কিংবা কেরানীগঞ্জে যখন হবে তারা তখন সেখানে চলে যাবেন। তাৎক্ষণিকভাবে তারা আসলে বলছেন যে এটি তাদের ব্যবসার ক্ষতি হবে, এবং দীর্ঘদিন থেকে যেহেতু চলে আসছে এই ব্যবসাটি তাদের সেখানে, ফলে তারা বিভিন্ন কেরানীগঞ্জে যাওয়ার বিষয়ে আগ্রহী থাকলেও শ্যামপুর এবং টঙ্গীর বিষয়ে তাদের আগ্রহটি অনেকটাই কম। কিন্তু হাসান মিসবাহ, বিষয়টা হচ্ছে যে তাদের একটি আগ্রহ থাকতে পারে, তাদের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু তারা সরকারি কাজ করতে এসে যারা তাদেরকে আটকে রাখবেন, তারা কাজ করতে দেবেন না, এটি তো ব্যবসায়ীদের তো নিশ্চয়ই এই আইন ভঙ্গ করার জন্য তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা দিলেন? দেখুন, পুরান ঢাকায় এর আগেও এমন ঘটনা বারবার ঘটেছে যে এই রাসায়নিক কারখানা উচ্ছেদ করতে গেলে তারা মারমুখী হয়েছে। নানানভাবে তারা এই কারখানার পক্ষে অবস্থান নিয়ে এগুলো এখানে রাখার পক্ষে নানাভাবে চেষ্টা করেছেন। এখনও সেটি হচ্ছে। তবে এখন যে নতুন করে তাদের মধ্যে একটু ক্ষোভ দেখা যাচ্ছে সেটি হলো যে ব্যবসায়ীদের অনেকের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে তাদের কারখানা যে রাসায়নিক ছিল কিংবা প্লাস্টিক কারখানা বা অন্য গুদামঘর ছিল, টেম্পোরারি সেখান থেকে এই জিনিসগুলো সরিয়ে নেবার পরও টাস্কফোর্সের সদস্যরা তাদের বাসার বিদ্যুৎ, পানি এবং অন্যান্য যে ইউটিলিটি সার্ভিসের সংযোগ সেগুলো কেটে দিয়েছেন। ফলে তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে একটু ক্ষোভের সঞ্চার হয়েছে, যার ফলে তারা এখান থেকেই টাস্কফোর্সের সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং আজকে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটতে ধরেছে, যেটি পরে পুলিশের সহায়তায় সদস্যরা সেখান থেকে নিরাপদে বের হয়ে এসেছেন। হাসান মিসবাহ, এই ছিল আজকের রেডিও স্পিকে আমাদের পরের আয়োজনে।